পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি জিওগ্রাফির যে এমসিকিউ পার্ট শুরু করেছিলাম, আজকে তার 7 নম্বর পার্ট পপুলেশন গ্রোথ, হিউম্যান জিওগ্রাফির পপুলেশন গ্রোথ বা জনসংখ্যার বৃদ্ধি। এটি নিয়ে আমরা 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। এই পপুলেশন জিওগ্রাফির বা হিউম্যান রিসোর্স, এই হিউম্যান রিসোর্স এটা হচ্ছে পপুলেশন জিওগ্রাফি, পপুলেশন গ্রোথ, মানুষের যে শক্তি, মানুষের শক্তি, তো তার বিভিন্ন পার্টগুলি কিন্তু আমরা আলোচনা করব আজকে। যেমন গ্রোথ, পরের দিন হবে ডিস্ট্রিবিউশন, তারপরে এজ সেক্স রেশিও যে কম্পোজিশন সেটা, তারপরে মাইগ্রেশন, অকুপেশনাল কম্পোজিশন, কম্পারিজন বিটুইন ডেভেলপমেন্ট অ্যান্ড ডেভেলপিং নেশনস। তো এগুলি সমস্তগুলি পার্ট করে আমরা 50টি করে প্রশ্ন আলোচনা করব। গুরুত্বপূর্ণ যে 50টি প্রশ্ন সেগুলি যেগুলো তোমরা পারবে সেগুলি আমার কমেন্টে জানাবে, এবং যারা পারবে না সেটা নিজের খাতায় নোট করে নেবে। ঠিক আছে? তো আজকে আমাদের আলোচনার বিষয় পপুলেশন গ্রোথ, জনসংখ্যার বৃদ্ধি। তো প্রথম প্রশ্নে আমরা চলে যাব, জনসংখ্যা বৃদ্ধিকে কি বলা হয় যখন জন্মহার মৃত্যুহার থেকে বেশি হয়? নেগেটিভ গ্রোথ, পজিটিভ গ্রোথ, জিরো গ্রোথ, স্টেশনারি গ্রোথ। তো উত্তর বি, পজিটিভ গ্রোথ। পজিটিভ গ্রোথ, উত্তর বি, পজিটিভ গ্রোথ। যখন একটি দেশের জন্মহার মৃত্যুহারের থেকে বেশি হয় তখন জনসংখ্যা বৃদ্ধি পায়, একেই পজিটিভ গ্রোথ বলা হয়। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি ছিল কোন দশকে? কোন দশকে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার বেশি ছিল? 1901 থেকে 1911, 1951 থেকে 1961, 1971 থেকে 1981, 1991 থেকে 2001। তো এটি ছিল কোন দশক? 1971 থেকে 1981। এই যে 10 বছর, এই 10 বছরের জনসংখ্যার বৃদ্ধির হার ভারতের সবচেয়ে বেশি ছিল। কত পার্সেন্ট ছিল? 24.66% ছিল জনসংখ্যা বৃদ্ধির হার। এখন একটু কমে গেছে, অনেকই কমেছে। তো পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, জনসংখ্যা বৃদ্ধির গাণিতিক পদ্ধতিকে কি বলা হয়? জনসংখ্যা যে বৃদ্ধি হয় তার গাণিতিক পদ্ধতি, কোন পদ্ধতিতে জনসংখ্যা বৃদ্ধি হয়? লিনিয়ার গ্রোথ, এক্সপোনেনশিয়াল গ্রোথ, সাইক্লিক গ্রোথ, ট্রানজেকশনাল গ্রোথ। তো সেটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল গ্রোথ। উত্তর বি, এক্সপোনেনশিয়াল গ্রোথ। উত্তর বি। পরবর্তী প্রশ্ন, জনসংখ্যা নিয়ন্ত্রণের অন্যতম উপায় হলো, জনসংখ্যা নিয়ন্ত্রণের অন্যতম উপায় কোনটি? শিল্পায়ন, শিক্ষার প্রসার, অভিবাসন, কৃষির উন্নয়ন। তো উত্তর বি, শিক্ষার প্রসার। বিশেষ করে নারী শিক্ষার প্রসারই হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রধান উপায়। যেমন কেরালায় নারী শিক্ষার হার সবচেয়ে বেশি, সেখানে জনসংখ্যার হার প্রায় জিরো, নেগেটিভ বললে চলে, নারী শিক্ষার হার হয় না। এখানে শিক্ষার প্রসার, নারীদের শিক্ষার বা সচেতনতার মাধ্যমে কিন্তু পরিবার পরিকল্পনা নিয়ন্ত্রণ করা যায়। পরবর্তী প্রশ্ন, ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল, এই ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেলে কয়টি পর্যায় থাকে? 2টি, 3টি, 4টি, 5টি। তো 4টি পর্যায় থাকে ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেলে, 4টি পর্যায় থাকে। কি কি পর্যায়? হাই স্টেশনারি পর্যায়, আর্লি এক্সপেন্ডিং পর্যায়, লেট এক্সপেন্ডিং পর্যায়, লো স্টেশনারি পর্যায়। এই 4টি পর্যায় এই মডেলে জনসংখ্যা বৃদ্ধির থাকে। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, কোন মডেলে জনসংখ্যা বৃদ্ধিকে বার্থ অ্যান্ড ডেথ রেট এর ভিত্তিতে ব্যাখ্যা করা হয়? ম্যালথাসিয়ান থিওরি, ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি, বসন্স থিওরি, পপুলেশন ডেন্সিটি মডেল। তো ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি। উত্তর বি, ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি। 7 নম্বর প্রশ্ন, ভারতে বর্তমান জনসংখ্যা বৃদ্ধির ধরন কি রকম? জনসংখ্যা যে বৃদ্ধি হচ্ছে তা কি রকম বৃদ্ধি হচ্ছে? স্টেশনারি বৃদ্ধি হচ্ছে, ডিক্লিনিক, এক্সপেন্ডিং, নেগেটিভ। তো এই আছে এক্সপেন্ডিং। উত্তর সি, এক্সপেন্ডিং, বাড়ছে। যদিও জন্মহার কমেছে কিন্তু ভারতের জনসংখ্যা কিন্তু এখনো বাড়ছে, নিয়ন্ত্রণে এখনো আসেনি। পরবর্তী প্রশ্ন, কোন দেশে জিরো পপুলেশন গ্রোথ লক্ষ্য করা যায়? চীন, জার্মানি, ভারত, নাইজেরিয়া। তো উত্তর হচ্ছে বি, জার্মানি। জার্মানিতে জিরো পপুলেশন গ্রোথ দেখা যায়, যেখানে মৃত্যুহার ও জন্মহার প্রায় সমান, সেখানে জিরো পপুলেশন গ্রোথ বলা হয়। পরবর্তী প্রশ্ন, জার্মানির উত্তর জার্মানির মৃত্যুহার এবং জন্মহার সমান।
পরবর্তী প্রশ্ন, জনসংখ্যা ঘনত্ব বেশি থাকলে কি সমস্যা সৃষ্টি হতে পারে? অর্থনৈতিক প্রবৃদ্ধি, অতিরিক্ত চাষাবাদ, বেকারত্ব, দারিদ্রতা, বৃষ্টিপাত বৃদ্ধি। তো বেকারত্ব এবং দারিদ্রতা বৃদ্ধি পায়, উত্তর সি। পরবর্তী প্রশ্ন, জনসংখ্যা বৃদ্ধির প্রাথমিক কারণ হলো, জনসংখ্যা বৃদ্ধি তার প্রাথমিক কারণ কি? অভিবাসন, মৃত্যুহারের পতন, শিল্পায়ন, নগরায়ন। তো জনসংখ্যা বৃদ্ধির প্রাথমিক কারণ হলো মৃত্যুহার পতন হলে জনসংখ্যা বৃদ্ধি পাবে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম জনগণনা কোন সালে হয়েছিল? 1881 সালে, 1872 সালে, 1851 সালে, 1872 সালে, 1881 সালে, 1901 সালে। তো প্রথম জনগণনা শুরু হয়েছিল 1872 সালে। 1872 সালে প্রথম জনগণনা শুরু হয়েছিল, উত্তর বি 1872। এটি ছিল আংশিক জনগণনা। পূর্ণাঙ্গভাবে 1881 সালে জনগণনা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, জনসংখ্যা বৃদ্ধির নেতিবাচক প্রভাব কোনটি? উৎপাদন বৃদ্ধি, খাদ্য ঘাটতি, কর্মসংস্থান বৃদ্ধি, শিল্পায়ন। তো এটা হচ্ছে খাদ্যের ঘাটতি। কর্মসংস্থান বৃদ্ধি হবে না, খাদ্যের ঘাটতি হবে। জনসংখ্যা বৃদ্ধি হলে নেতিবাচক কারণ হচ্ছে খাদ্যের ঘাটতি হবে, উত্তর বি। পরবর্তী প্রশ্ন, বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা বিশিষ্ট দেশ কোনটি? 2024 সালে 24 সাল পর্যন্ত জনসংখ্যা বিশিষ্ট সবচেয়ে বেশি জনসংখ্যা কোন দেশে আছে? ভারত, চীন, আমেরিকা, ইন্দোনেশিয়া। তো চীনকে পেছনে ফেলে ভারত কিন্তু প্রথম রয়েছে। ভারত, উত্তর এ, ভারত, ইন্ডিয়া। ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার কমছে কারণ কি? আগে কিন্তু জনসংখ্যা বৃদ্ধির হার বেশি ছিল, এখন কমছে। একদম কমেনি, তবে কমছে। তার কারণ কি? মৃত্যুহার বেড়েছে, জন্মহার কমেছে, অভিবাসন বেড়েছে, শিক্ষার হার কমেছে। তো জন্মহার কিন্তু কমেছে, সেই জন্য জনসংখ্যা বৃদ্ধির হার আস্তে আস্তে কমছে। জন্মহার কমেছে, উত্তর বি, জন্মহার কমেছে। পরবর্তী প্রশ্ন, জনসংখ্যা বৃদ্ধির পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ, জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ কি? বেশি বয়সে বিয়ে, জন্ম নিয়ন্ত্রণ ব্যবহার অভাব, শহরায়ন, আন্তর্জাতিক বাণিজ্য। জন্ম নিয়ন্ত্রণ ব্যবহারের অভাব, সেই জন্য কিন্তু জনসংখ্যা যে গুরুত্বপূর্ণ কারণ, জন্ম নিয়ন্ত্রণ ব্যবহার করে না, সেই জন্য কি জনসংখ্যা দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে, উত্তর বি। পরবর্তী প্রশ্ন, ফার্টিলিটি রেট মানে কি? প্রতি 1000 জন পুরুষের সন্তান সংখ্যা, প্রতি 1000 জন নারীর জন্ম সংখ্যা, একজন নারীর সারা জীবনে সন্তান জন্মদানের গড় সংখ্যা, শিশুর মৃত্যু হার। একজন নারী তার সারা জীবনে যত সন্তান জন্মদান করবে তার গড় সংখ্যাকে ফার্টিলিটি রেট বলা হয়। পরবর্তী প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন, জন্মহার ও মৃত্যুহার সমান হলে তাকে কি বলবো? জনসংখ্যা বৃদ্ধির হারকে কি বলবো? পজিটিভ, নেগেটিভ, জিরো, এক্সপ্লোসিভ। উত্তর হলো জিরো, উত্তর সি, জিরো। উত্তর জিরো, জনসংখ্যা বৃদ্ধি। উন্নত দেশগুলিতে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম, এবং জিরো, মাইনাসও হতে পারে, মাইনাসও হয়ে যাবে কোন কোন দেশে, নরওয়ে এরকম দেশে মাইনাসও রয়েছে। উত্তর সি, জিরো। পরবর্তী প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম ছিল কোন দশকে? সবচেয়ে বেশি ছিল কখন? 1971 থেকে 1981। তো কোন দশকে সবচেয়ে কম ছিল? 1991 থেকে 1911, 1911 থেকে 1921, 1931 থেকে 1941, 1981 থেকে 1991। তো কোন দশকে সবচেয়ে কম ছিল? সবচেয়ে কম ছিল 1911 থেকে 1921। এই সময় দুর্ভিক্ষ মহামারী ছিল, সেই জন্য যে জন্মহার সেটা কম ছিল, জন্মহার এবং মৃত্যুহার বেশি ছিল, সেই জন্য জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম ছিল সেই সময়, উত্তর বি, 1911 থেকে 1921। মহামারী, দুর্ভিক্ষ, যুদ্ধ জনিত কারণে কি হয় যে এই সময় জনসংখ্যা বৃদ্ধির হার কম হয়। কখন? 1914 সালে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ ছিল, সেই সময় কিন্তু দুর্ভিক্ষ মহামারীতে ভারতে তখন ছিল, সেই জন্যই জনসংখ্যা বৃদ্ধির হার কমেছিল। পরবর্তী প্রশ্ন, ওয়ার্ল্ড পপুলেশন ডে কবে পালন করা হয়? 5 জুন, 11 জুলাই, 16 সেপ্টেম্বর, 10 অক্টোবর। উত্তর বি, 11 জুলাই। 11 জুলাই ওয়ার্ল্ড পপুলেশন ডে পালন করা হয়, 11 জুলাই। ক্রুড বার্থ রেট পরিমাপ করা হয় প্রতি কত জনে? 10 জনে, 100 জনে, 1000 জনে, 10,000 জনে।
তো প্রতি 1000 জনের এটি পরিমাপ করা হয়। উত্তর সি, প্রতি 1000 জনে। কুড বার্থ রেট। পরবর্তী প্রশ্ন, যে দশকে ভারতের জনসংখ্যা প্রথমবার 100 কোটিতে পৌঁছায়, কখন, কোন সময়, কোন সালে বা কোন দশকে কি বলছে জনসংখ্যা প্রথমবার 100 কোটিতে পৌঁছায়? 1991, 2001, 2011, 2021। তো 100 কোটিতে পৌঁছায় 2001 সালে। উত্তর বি, 2001। পপুলেশন এক্সপ্লোশন শব্দটির অর্থ নিয়ন্ত্রিত জনসংখ্যা, নীরব বৃদ্ধি, হঠাৎ বিপুল জনসংখ্যা বৃদ্ধি, জন্মহার হ্রাস। হঠাৎ বিপুল জনসংখ্যা বৃদ্ধি হলে পপুলেশন এক্সপ্লোশন হয়, এটাকেই বলা হয় পপুলেশন এক্সপ্লোশন, হঠাৎ বিপুল জনসংখ্যা বৃদ্ধি। উত্তর সি। পরবর্তী প্রশ্ন, ভারতের জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ কি? অভিবাসন, কৃষি নির্ভরতা, কম মৃত্যুহার বেশি জন্মহার, জীব বৈচিত্র্য। কম মৃত্যুহার এবং বেশি জন্মহার, এটা হচ্ছে আমাদের জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ। উত্তর সি। পরবর্তী প্রশ্ন, 24 নম্বর প্রশ্ন, কোন ধরনের দেশগুলিতে জনসংখ্যা বৃদ্ধি বেশি হয়? উন্নত দেশ, উন্নয়নশীল দেশ, দ্বীপরাষ্ট্র, মরু অঞ্চল। উন্নয়নশীল দেশ, ডেভেলপিং কান্ট্রি, যারা উন্নতি করছে সেই রকম দেশে সবচেয়ে বেশি জনসংখ্যা বৃদ্ধি হয়, যেমন ভারত, মেক্সিকো ইত্যাদি। উত্তর বি। পরবর্তী প্রশ্ন, ভারতের জন্য আদর্শ ফার্টিলিটি রেট কি হওয়া উচিত? আদর্শ ফার্টিলিটি রেট কি হওয়া উচিত? 2.1, 3.5, 1.0, 4.0। 2.1। উত্তর এ, 2.1। জনসংখ্যা বৃদ্ধির ফলে কোন খাতে সবচেয়ে চাপ পড়ে? প্রতিরক্ষা, খেলাধুলা, পরিকাঠামো, খাদ্য, আমদানি রপ্তানি। তো উত্তর সি, পরিকাঠামো ও খাদ্য। পরবর্তী প্রশ্ন, কেয়ারিং ক্যাপাসিটি। এই কেয়ারিং ক্যাপাসিটি শব্দটি বোঝায় কি বোঝায়? একটি দেশের সামরিক শক্তি, খাদ্য সরবরাহ ক্ষমতা, একটি নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট পরিমাণ জনসংখ্যার ধারণ ক্ষমতা, সরকারি ক্ষমতা। একটি নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট পরিমাণ জনসংখ্যার যে ধারণ ক্ষমতা সেটাই হচ্ছে কেয়ারিং ক্যাপাসিটি। উত্তর সি। পরবর্তী প্রশ্ন, ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার বর্তমানে কোন ধরনের হার রয়েছে? নেগেটিভ, স্লো, হাই, স্টেশনারি। তো রয়েছে স্লো, কম রয়েছে, আস্তে আস্তে বাড়ছে, এটা হচ্ছে আমাদের ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার এখন বর্তমানে স্লো। উত্তর বি। 29 নম্বর প্রশ্ন, কোন রাজ্যে ভারতের সবচেয়ে জনসংখ্যা রয়েছে? সবচেয়ে বেশি কোন রাজ্যে জনসংখ্যা রয়েছে? মহারাষ্ট্র, বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ। তো একক রাজ্য হিসাবে উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে, 20 কোটির ওপরে। উত্তর সি, মহারাষ্ট্র, এই উত্তরপ্রদেশ। পরবর্তী প্রশ্ন, চাইল্ড মর্টালিটি রেট। চাইল্ড মর্টালিটি রেট, যে মৃত্যুহার বেশি হলে তা জনসংখ্যার ওপর কি প্রভাব ফেলে? যখন জনসংখ্যার যে শিশুর মৃত্যুহার বেশি হয় তখন জনসংখ্যার কি প্রভাব ফেলে? বৃদ্ধি কমে যায়, বৃদ্ধি বেড়ে যায়, কম, কিছু কোনো প্রভাব পড়ে না, সবটাই কমে যায়। তো বৃদ্ধি বেড়ে যায়, জনসংখ্যার বৃদ্ধি হয়ে যায়। কেন বেড়ে যায়? মোর্টালিটি রেট যখন বেশি হয় তখন বৃদ্ধি কমে যায়, বৃদ্ধি বেড়ে যায়। কেন? শিশু বেশি মরছে, তখন যে কাপলরা বেশি করে ছেলে মেয়ে নিচ্ছে, তো সেই জন্য বৃদ্ধি বেড়ে যায়। উত্তর বি। পরবর্তী প্রশ্ন, ভারতের ডেমোগ্রাফিক ডিভাইড এর সর্বোচ্চ সুযোগ থাকবে কোন সময়? 2001 থেকে 2011, 2015 থেকে 2040, 2020 থেকে 2030, 2035 থেকে 2050। তো হচ্ছে ডেমোগ্রাফিক ডিভাইড বলতে সবচেয়ে কর্মঠ যুবক বা কর্মঠ জনসংখ্যা কোন সময় থাকবে? এই 2015 থেকে 2040 পর্যন্ত, এই সময় যে ভারতের কর্মঠ জনসংখ্যা সেটা পিকে থাকবে, সবচেয়ে বড় থাকবে। উত্তর বি, 2015 থেকে 2040, এই সময় কর্মক্ষম জনসংখ্যা বেশি বা সর্বোচ্চ থাকবে। পরবর্তী প্রশ্ন, ভারতের পরিবার পরিকল্পনা কর্মসূচি প্রথম চালু করা হয় কোন সালে? 1952, 1965, 1975, 1980। তো 1952 সালে স্বাধীনতার পরে 1952 সালে প্রথম পরিবার পরিকল্পনা কর্মসূচি সরকারিভাবে চালু হয়। এটি বিশ্বর প্রথম ছিল। উত্তর এ, 1952 সালে। পরবর্তী প্রশ্ন, লাইফ এফিসিয়েন্সি বৃদ্ধির প্রভাব কি? লাইফ এফিসিয়েন্সি বৃদ্ধির প্রভাব কি?
লাইফ এফিসিয়েন্সি বলতে লাইফ যে বাঁচার সম্ভাবনা সেটি বেশি, তখন কি হবে? তাহলে কি হবে? বাঁচার সম্ভাবনা যদি বেশি থাকে তখন কি হবে? জনসংখ্যা হ্রাস পাবে, কর্মসংস্থান বৃদ্ধি পাবে, জনসংখ্যা বৃদ্ধি পাবে, জন্মহার বৃদ্ধি পাবে। তো জনসংখ্যা বৃদ্ধি হবে, মানুষ যখন মরছে না, মানুষ বেশি বেশি বাড়বে, জনসংখ্যা লাইফ বাড়বে, তখন জনসংখ্যা বৃদ্ধি হবে। উত্তর সি। পরবর্তী প্রশ্ন, কোন ধর্মীয় গোষ্ঠীতে ভারতের জন্মহার তুলনামূলক বেশি? খ্রিস্টান, হিন্দু, মুসলিম, শিখ। তো মুসলিম জনগোষ্ঠীতে যে মেয়েদের ফার্টিলিটি রেট সেটা তুলনামূলক বেশি, তো ফলে জন্মহারও তুলনামূলক বেশি হয়। উত্তর সি, মুসলিম। পরবর্তী প্রশ্ন, 35 নম্বর প্রশ্ন, ভারতের জনসংখ্যা সর্বনিম্ন জন্মহার কোন রাজ্যে দেখা যায়? ভারতের সর্বনিম্ন জন্মহার কোন রাজ্যে দেখা যায়? বিহার, কেরালা, মধ্যপ্রদেশ, আসাম। তো কেরালা দেখা যায় সর্বনিম্ন জন্মহার। এখানে উচ্চশিক্ষার জন্য নারীরা ছেলে মেয়ে বেশি নেয় না, সেই জন্য জন্মহার সবচেয়ে কম থাকে। উত্তর বি, কেরালা। শিক্ষার হার বেশি এবং পরিবার পরিকল্পনার সফল বাস্তবায়নের জন্য যেখানে কম থাকে জনসংখ্যার হার। জনসংখ্যা বৃদ্ধির হার কমাতে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না? মহিলা শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, অর্থনৈতিক উন্নয়ন, পরিবহন ব্যয় বৃদ্ধি। তো উত্তর ডি, পরিবহন ব্যয় বৃদ্ধি একটি ভূমিকা রাখে না। উত্তর ডি। পরবর্তী প্রশ্ন, গ্রোথ রেট। এই গ্রোথ রেট সমান কি? বার্থ রেট মাইনাস ডেথ রেট, ফার্টিলিটি রেট মাইনাস ডেথ রেট, বার্থ রেট প্লাস ফার্টিলিটি রেট, বার্থ রেট ইন্টু ডেথ রেট। তো গ্রোথ, পপুলেশন গ্রোথ, এই গ্রোথ রেট বার করতে গেলে কী হবে? বার করতে গেলে বার্থ রেট জন্মহার এবং এর থেকে মৃত্যুহারকে মাইনাস করতে হবে। উত্তর এ, জন্মহার মাইনাস মৃত্যুহার। উত্তর এ। তো উত্তর হবে এ, জন্মহার মাইনাস মৃত্যুহার। এটা হচ্ছে ওর সূত্র। পরবর্তী প্রশ্ন, 38 নম্বর প্রশ্ন, ভারত সরকার কোন বছর থেকে জনসংখ্যার নীতি কথা বলে? জনসংখ্যা নীতির কথা কোন বছর থেকে বলে? 1981 থেকে, 1994 থেকে, 2000 থেকে, 2010 থেকে। উত্তর সি, 2000 সাল থেকে জনসংখ্যার নীতির কথা বলে। উত্তর সি, 2000 সাল। 2000 সালে ন্যাশনাল পপুলেশন পলিসি, এই ন্যাশনাল পপুলেশন পলিসি জনসংখ্যা নিয়ন্ত্রণের রূপরেখা নেয়। এটা হচ্ছে প্রথম। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের তুলনায় ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার কেমন? বেশি, সমান, কম, দ্বিগুণ। বাংলাদেশের তুলনায় আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার কম। উত্তর সি, বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার বেশি। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সবচেয়ে বেশি? 2011 সেন্সাস অনুযায়ী ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সবচেয়ে বেশি? উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, বিহার। জনঘনত্ব সবচেয়ে বেশি ছিল বিহারে। উত্তর ডি, বিহার। 42 নম্বর প্রশ্ন, কোন রাজ্যে জনঘনত্ব সবচেয়ে কম? সিকিম, অরুণাচল প্রদেশ, গোয়া, হিমাচল প্রদেশ। তো সবচেয়ে কম জনঘনত্ব হচ্ছে অরুণাচল প্রদেশ। আমাদের উত্তর পূর্ব রাজ্যগুলিতে সবচেয়ে কম থাকে। এখানে কেন? পর্বত গঠিত যে পর্বত পাদদেশ রয়েছে, এখানে দুর্গম যাতায়াতের ব্যবস্থা রয়েছে, সেই জন্য জনসংখ্যা বৃদ্ধি এখানে ঘটেনি, মানুষ বসবাস কম করে। তো উত্তর বি হবে, অরুণাচল প্রদেশ। দুর্গম পর্বত অঞ্চল এবং বাসযোগ্য কম যে ভূমি, সেই জন্যই এখানে জনসংখ্যা বৃদ্ধির হার কম, এখানে জনসংখ্যা থাকেও না। আন্ডার পপুলেশন শব্দটির অর্থ কী? আন্ডার পপুলেশন বলতে কী বোঝায়? জনসংখ্যা বেশি, জনসংখ্যা কম, কর্মক্ষম নয়, সম্পদের তুলনায় কম জনসংখ্যা, বৃদ্ধ জনসংখ্যা বেশি। সম্পদের তুলনায় যখন কম জনসংখ্যা হবে তখন তাকে আন্ডার পপুলেশন বলা হবে। উত্তর সি। ভারতের কোন জনঘনত্ব সূচক বেশি জনসংখ্যার সংকেত দেয়? নেট গ্রোথ রেট, ক্রুড বার্থ রেট, অ্যারিথমেটিক ডেন্সিটি, সাইকোলজিক্যাল ডেন্সিটি। উত্তর ডি, সাইকোলজিক্যাল ডেন্সিটি। একটি চাষযোগ্য জমির প্রতি একরে জনসংখ্যার এটি নির্দেশ করে, সাইকোলজিক্যাল ডেন্সিটি। পরবর্তী প্রশ্ন, অপটিমাম পপুলেশন বলতে বোঝায়? অপটিমাম পপুলেশন কি? যত বেশি তত জনসংখ্যা যত বেশি তত ভালো জনসংখ্যা,
কম জনসংখ্যা, সম্পদের সাথে সামঞ্জস্যপূর্ণ জনসংখ্যা, খুব বেশি জনসংখ্যা। সম্পদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জনসংখ্যা হচ্ছে অপটিমাম পপুলেশন। উত্তর সি, সম্পদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জনসংখ্যা। এটি উন্নয়নের সর্বোচ্চ সম্ভাবনাকে প্রতিনিধিত্ব করে। এখানে সবচেয়ে বেশি উন্নয়ন হতে পারে অর্থনীতির সঙ্গে সম্পদের সঙ্গে যে সামঞ্জস্যপূর্ণ জনসংখ্যা, এটাই অপটিমাম পপুলেশন। পরবর্তী প্রশ্ন, ভারতের মোট জনসংখ্যার কত শতাংশ গ্রামে বাস করে? 2011 সেন্সাস অনুযায়ী, আদমশুমারি অনুযায়ী ভারতের মোট জনসংখ্যার কত শতাংশ গ্রামে বাস করে? 50%, 58%, 69%, 72%? উত্তর ডি, 72%। প্রায় 72% জনসংখ্যা গ্রামে বাস করে। কেন? ভারত একটি গ্রাম ভিত্তিক দেশ, সেই জন্য। একটি গ্রাম ভিত্তিক দেশ হওয়ায় 72% মানুষ আমাদের এই গ্রামে বাস করে ভারতে। পরবর্তী প্রশ্ন, একজন নারীর সন্তান জন্মদানের গড় ক্ষমতা নির্দেশ করে, কি নির্দেশ করে? সেক্স রেশিও, লাইফ এফিসিয়েন্সি, ফার্টিলিটি রেট, পপুলেশন ডেন্সিটি? ফার্টিলিটি রেট, এটাকে ফার্টিলিটি রেট বলা হয়। উৎপাদন ক্ষমতা? উত্তর সি। ভারতে 0 থেকে 14 বছর বয়সী জনসংখ্যা বেশি হওয়ার ফলে কি পায়? তো জনসংখ্যা, কর্মক্ষম জনসংখ্যা বৃদ্ধি পায়, নির্ভরশীল জনসংখ্যা বৃদ্ধি পায়, শিশু শ্রম কমে যায়, জীবন প্রত্যাশা বৃদ্ধি পায়। তো নির্ভরশীল জনসংখ্যা বৃদ্ধি পায়। পরবর্তী প্রশ্ন, ভারতের জনসংখ্যার কত বছরে দ্বিগুণ হয়েছিল? 1971 থেকে কত বছরে দ্বিগুণ হয়েছিল? 20 বছর, 25 বছর, 30 বছর, 35 বছর? 71 থেকে 2001, এই 30 বছরে জনসংখ্যার দ্বিগুণ হয়, 71 থেকে 2001 পর্যন্ত। পরবর্তী প্রশ্ন, আমাদের শেষ প্রশ্ন আজকের, পপুলেশন ক্লক এর ব্যবহার করা হয়, যে জনসংখ্যার ঘড়ি, সেটা ব্যবহার করা হয় কী জন্য? জন্মহার কমাতে, মৃত্যুহার কমাতে, জনসংখ্যার পরিবর্তনের যে রিয়েল টাইম পরিমাপ, সেটি পরিমাপ করতে, আদমশুমারি করার জন্য। জনসংখ্যার পরিবর্তনের যে রিয়েল টাইম, বর্তমান টাইমে যে পরিমাপ করা, সেটাই হচ্ছে পপুলেশন ক্লক। তো এই ছিল আমাদের 50টি প্রশ্ন।